হরমুজ প্রণালীর সংকীর্ণ ও কৌশলগত জলসীমায় চারদিক নিস্তব্ধ। হঠাৎ ওয়াশিংটনের হোয়াইট হাউস, পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড আর তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ সামরিক কমান্ডের আন্তর্জাতিক স্যাটেলাইট স্ক্রিনগুলোতে ভেসে উঠল এক অভূতপূর্ব ও আতঙ্কজনক দৃশ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ সম্মেলন ও নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে একের পর এক আত্মবিশ্বাসী হুঙ্কার ছাড়ছিলেন, হরমুজ প্রণালী খোলার চুক্তি নাকি এখন হাতের মুঠোয় এবং ওয়াশিংটন কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের মুখ দেখতে দেবে না, ঠিক তখনই পারস্য উপসাগরের বুকে জন্ম নিচ্ছিল এক সম্পূর্ণ নতুন সামরিক ও কৌশলগত বাস্তবতা। ট্রাম্পের সেই রাজনৈতিক আস্ফালন আর কূটনৈতিক ফাঁকা বলিকে তোয়াক্কা না করে তেহরান বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে উপহার দিল এক চরম চমক। মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বাইপাস করে ওমান সরকারের সাথে সরাসরি চূড়ান্ত দ্বিপাক্ষিক চুক্তির খসড়া সম্পন্ন করেছে ইরান। উত্তর দক্ষিণ প্রণালীর বিপরীত মেরুতে থাকা এই দুই দেশের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফার্সি উপসাগরে প্রবেশকারী সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজের সার্বিক পর্যবেক্ষণ ও ছাড়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে সরাসরি তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের হাতে, আর ওমান তদারকি করবে কেবল প্রণালী থেকে বের হয়ে যাওয়া অংশটুকু। যে সংকীর্ণ জলপথ দিয়ে সমগ্র পৃথিবীর মোট ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 অর্থাৎ প্রায় 20% পরিবাহিত হয়, সেই বৈশ্বিক অর্থনীতির মূল লাইফলাইনের চাবিকাঠি এখন সম্পূর্ণভাবে পারস্যের নিয়ন্ত্রণে। যুদ্ধ শুরুর আগে যে প্রণালীতে বিনামূল্যে ও অনায়াসে সব দেশের জাহাজ চলাচল করত, সেখানে এখন প্রবেশ করতে হলে মানতে হবে তেহরানের দেয়া নতুন নিয়মকানুন। মার্কিন ইসরায়েলি আগ্রাসন ও হাজার হাজার টন বোমা বর্ষণের পর ওয়াশিংটন ভেবেছিল ইরানকে হয়তো হাঁটু গেড়ে বসানো হয়েছে, কিন্তু বাস্তবতার উল্টো পিঠে তেহরান এখন পারস্যের উপসাগরের অপ্রতিদ্বন্দ্বী ও একক চালকের আসনে। এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের মধ্যেই প্রকাশ্যে এলো পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলি প্রচারণা যন্ত্রের চরম দেউলিয়াপনা। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পরমাণু অস্ত্র ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ কেলসে ড্যাভেনপোর্ট কূটনৈতিক চালের আড়ালের সত্যটা টেনে বের করে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন IRGC কমান্ডারদের বক্তব্যকে বিকৃত করে মার্কিন মিডিয়ার সামনে চিৎকার করছিলেন যে তেহরান পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট ডেটা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ নিরপেক্ষ পর্যালোচনার তথ্য উপস্থাপন করে ডেভেনপোর্ট প্রমাণ করে দিলেন তেহরান তেমন কোনো সামরিক পারমাণবিক পদক্ষেপই গ্রহণ করেনি। ধ্বংসপ্রাপ্ত বা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের নতুন অস্ত্রায়নের প্রযুক্তি পুনরুদ্ধারের বা নতুন করে বোমা তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম কোনো প্রশাসনিক প্রমাণ মেলেনি। মূলত যুদ্ধবাজ দুই পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল যে মনস্তাত্ত্বিক জুজু দেখিয়ে নিজেদের আগ্রাসনকে বৈধতা দিতে চেয়েছিল, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এক একটি বক্তব্যে চুরমার হয়ে গেছে। তবে যুদ্ধের এই ধোঁয়াশার ভেতরেই ঘটে গেছে তেহরানের আসল কৌশলগত বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার মুখে পড়ে ইরান কেবল প্রতিরোধী গড়ে তোলেনি, বরং তারা উন্মোচন করেছে আধুনিক যুদ্ধের সবচেয়ে মারাত্মক ও সাশ্রয়ী এক অস্ত্র, হরমুজ প্রণালীর ওপর তাদের একক সামুদ্রিক ও ভৌগোলিক আধিপত্য। পেন্টাগন ও তেলাবিব যখন ভেবেছিল দূরপাল্লার মিসাইল দিয়ে ইরানের প্রথাগত সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়া গেছে, ঠিক তখনই তেহরান তাদের ড্রোন প্রযুক্তি, সুনির্দিষ্ট অ্যান্টিশিপ মিসাইল এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। রিয়াদ কি তবে ধূলিসাৎ হতে চলেছে? 1650 কিলোমিটার দূরের আবু মাহদি আল মুহান্দিস মিসাইলের টার্গেটে এবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ। মধ্যপ্রাচ্যের বারুদ ভর্তি যুদ্ধক্ষেত্রে দাবানল ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রায়। মার্কিন সাম্রাজ্যবাদকে মদত দিতে গিয়ে সৌদি আরব যে কতটা আত্মঘাতী খেলায় মেতেছে, তা হয়তো রিয়াদের নীতি নির্ধারকরা টের পেতে শুরু করেছেন। ওয়াশিংটনকে আশ্রয় দেওয়ার খেসারত তুলতে তেহরানের নেতৃত্বে এবার মাঠে নেমেছে ইরাকের অদম্য প্রতিরোধ যোদ্ধারা। সৌদি রাজ পরিবারের চোখের ঘুম কেড়ে নিতে ইরাক থেকে উন্মোচন করা হয়েছে সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক অস্ত্র, আবু মাহদি আল মুহান্দিস ক্রুজ মিসাইল। সৌদি সীমান্ত পেরিয়ে এই ক্ষেপণাস্ত্রের আগুনে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? 1650 কিলোমিটারের মৃত্যুবান রিয়াদের বুক চিরে আছড়ে পড়তে প্রস্তুত।
ইরাকের প্রতিরোধ জোট ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাক সম্প্রতি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তা বিশ্ব সমরবিদদের মাথায় বাজ ফেলে দিয়েছে। ১৬৫০ কিলোমিটার পাল্লার এই আবু মাহদি আল মুহান্দিস মিসাইল ইরাকের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে সৌদি আরবের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ও তেল অবকাঠামো। সৌদির তেল ও সামরিক ঘাঁটিতে আঘাতের ক্ষমতা। শুধু রিয়াদ বা সৌদি রাজপ্রাসাদই নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও সৌদির যৌথ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের নিখুঁত নিশানায়। এয়ার ডিফেন্সের বিপর্যয়। পেন্টাগনের $1,000 কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইল ট্র্যাক করতে কতটা সক্ষম তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমেরিকাকে পেছন থেকে সমর্থন দিয়ে ক্রাউন প্রিন্স সালমান যে ভুল করেছেন তা মাসুল এখন সরাসরি সৌদির মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে। কেন এই নামকরণ? এই বিধ্বংসী মিসাইলের নামকরণ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এর পেছনে লুকিয়ে আছে রক্তের বদলা নেওয়ার এক গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা। ২০২০ সালের জানুয়ারি মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছিল আমেরিকা। মুহান্দিস ছিলেন ইরাকের শিয়া প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তারই নামে নির্মিত ১৬৫০ কিলোমিটারের মিসাইল যখন সৌদি ও মার্কিন ঘাঁটির দিকে তাক করা হয়েছে তখন শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। ৫০,০০০ প্রতিরোধ যোদ্ধার মহামিলন, অক্ষশক্তির সর্বাত্মক প্রলয়। সমর বিশ্লেষকদের দাবি এই দীর্ঘ পাল্লার মিসাইল কর্মসূচির নেপথ্যে রয়েছে তেহরানের মূল দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল একক কোনো রাষ্ট্র হিসেবে যুদ্ধ লড়ছে না, বরং তারা এক বিশাল ও সুসংগঠিত আঞ্চলিক অক্ষশক্তির নেতৃত্ব দিচ্ছে। সংগঠিত বাহিনী। ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাকের ছায়াতলে প্রায় 10টি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাজ করছে, যাদের সম্মিলিত সেনা সংখ্যা 50,000-এরও বেশি। বিশাল অস্ত্রাগার। এই 50,000 সেনার হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট গাইডেড মিসাইল এবং ভারী সাজোয়া বহর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজে অবরোধ তৈরি করছে, ঠিক তখনই উত্তর দিক থেকে ইরাকের এই 50,000 বাহিনী সৌদিকে কোণঠাসা করে ফেলেছে। এটি তেহরানের এমন এক সাঁড়াশি আক্রমণ যা সামাল দেয়া ওয়াশিংটন বা রিয়াদ কারো পক্ষেই সম্ভব নয়। পেন্টাগনের উচ্চ নিরাপত্তা বেষ্টিত ভূগর্ভস্থ কমান্ড সেন্টার কিংবা তেল আবিবের সামরিক সদর দপ্তরের $multi-million আধুনিক রাডার রুম। পুরো নিয়ন্ত্রণ কক্ষ আচ্ছন্ন এক থমথমে নীরবতায়। হঠাৎ কন্ট্রোল প্যানেলের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা লাল বিন্দু। মুহূর্তের মধ্যে গর্জে উঠল বিপদ সংকেতের তীব্র সাইরেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো অভিজ্ঞ মার্কিন সামরিক কমান্ডারদের। একের পর এক ইলেকট্রনিক কাউন্ট মেজার আর অত্যন্ত শক্তিশালী জ্যামার সক্রিয় করা হলো। কিন্তু না, সব ধরনের আমেরিকান জ্যামিং সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে ধেয়ে আসছে ১৪৫০ কিলোমিটার পাল্লার সেই অমোঘ মারণাস্ত্র। পর্দার ওপাশে থাকা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা বুঝে গেলেন আবারও ব্যর্থ হয়েছে তাদের $100 কোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধের ময়দানে আবির্ভাব ঘটেছে এমন এক অপ্রতিরোধ মিসাইলের যার প্রতিটি গর্জন পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। তেহরানের এই সামরিক জাদু দণ্ডটির নাম খাইবার শেকান। পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি সামরিক ঘাঁটি থেকে যখন এই ক্ষেপণাস্ত্র উড়াল দেয় তখন তার লক্ষ্যবস্তু থাকে 1000 কিলোমিটার দূরের ইসরায়েল কিংবা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তরল নয়, কঠিন জ্বালানিতে চালিত এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সময় লাগে অবিশ্বাস্য রকম কম। প্রতিপক্ষ প্রতিক্রিয়া জানানোর বা সতর্ক হওয়ার সুযোগ পাওয়ার আগেই এটি পার করে দেয় শত শত মাইল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সর্বাধুনিক জ্যামিং প্রযুক্তি আর অপটিক্যাল ট্র্যাকিংকে সম্পূর্ণ অকেজো করে দিয়ে খাইবার শেকান কিভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল? সামরিক বিশ্লেষকদের গোপন নথি আর ডিফেন্স সিকিউরিটি এশিয়া রিপোর্ট বলছে এই অপ্রতিরোধ ক্ষমতার নেপথ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির আরেক মহাশক্তি, চীনের ড্রাগন আর্মি। সবার অলক্ষ্যে বেইজিং তেহরানের হাতে তুলে দিয়েছে তাদের সবচেয়ে গোপন ও অত্যাধুনিক জ্যামিং বিরোধী স্যাটেলাইট ও রেডিও প্রযুক্তি। মার্কিন সেনাবাহিনী তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ভেবেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পথ ভুলিয়ে দেবে, কিন্তু চীনের সরবরাহ করা জ্যামিং প্রুফ গাইডেন্স সিস্টেমের কারণে আমেরিকান সিগন্যাল অ্যাটাক খাইবার শেকানের কাছে নিছক ছেলে খেলায় পরিণত হয়েছে। তবে শুধু চীনা প্রযুক্তি দিয়েই থামেনি ইরান। তারা পারস্যের এই রণক্ষেত্রকে বানিয়ে ফেলেছে এক পরম টেকনোলজিক্যাল গবেষণাগার।
তেহরান প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দেখছে এক অনন্য ডেটা সংগ্রহের মিশন হিসেবে। যখনই একটি খাইবার শেখান উৎক্ষেপণ করা হয়, ইরান কেবল তার আঘাত দেখার জন্য বসে থাকে না। প্রতিপক্ষের রাডার কিভাবে সাড়া দিচ্ছে, শত্রু দেশের ইন্টারসেপ্টর মিসাইল কোন থেকে আসছে, পেন্টাগনের আর্লি ওয়ার্নিং সিস্টেম কত সেকেন্ড সময় নিচ্ছে, প্রতিটি সূক্ষ্ম তথ্য রিয়েল টাইমে সংগ্রহ করে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক। পরের উৎক্ষেপণেই বদলে ফেলা হয় খাইবার শেখানের অ্যালগোরিদম, গতিপথ এবং তার চূড়ান্ত মুহূর্তের কৌশল। ক্ষেপণাস্ত্রটির সর্বাধুনিক সংস্করণে যুক্ত করা হয়েছে টার্মিনাল ফেজ ম্যানুভারেবিলিটি, অর্থাৎ লক্ষ্যবস্তুর ঠিক মাথার ওপর পৌঁছে এটি এমনভাবে দিক আর গতি পরিবর্তন করে যে আমেরিকার প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের অ্যারো 3 সিস্টেমের কম্পিউটার সফটওয়্যার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। পারস্যের নীল আকাশে ক্ষেপণাস্ত্রটির অবিশ্বাস্য গতিবেগ আর শেষ মুহূর্তের এই বাঁকনিয়া দুয়ে মিলে তৈরি হয় এক গাণিতিক ধাঁধা, যা সমাধান করার ক্ষমতা পশ্চিমা কোনো অ্যান্টিমিসাইল ইন্টারসেপ্টরের নেই। তেহরানের এই নিখুঁত প্রযুক্তিগত রূপান্তর পেন্টাগনের বছরের পর বছর ধরে গড়ে তোলা আকাশ আধিপত্যের অহংকারকে চুরমার করে দিয়েছে। এটি আর কেবল দুটি দেশের মধ্যে কয়েক রাউন্ড ক্ষেপণাস্ত্র আর প্রতিরক্ষার চেনা লড়াই নেই। এটি এখন প্রযুক্তি, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আর দ্রুত অভিযোজনের এক শ্বাসরুদ্ধকর ডিজিটাল মহাযুদ্ধ। আমেরিকার চোখের সামনে কাতারের আল উদেদ এয়ারবেজে ইরানের দুর্ধর্ষ বিমান হামলা। পেন্টাগনের সুপার অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমকে একদম বোকা বানিয়ে মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে তেহরানের স্নাইপার পাইলটরা। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল সামরিক অলংকার বলা হয় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিকে। শত শত কোটি ডলারের আর্লি ওয়ার্নিং রাডার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স আর সর্বাধুনিক এয়ার সার্ভেইলেন্স ব্যবস্থা দিয়ে ঘেরা এই ঘাঁটি নাকি পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। কিন্তু ইরানের বীর বিমান সেনারা প্রমাণ করে দিয়েছে আমেরিকান প্রযুক্তির এই পাহাড় আসলে তাসের ঘরের মতো ভঙ্গুর। কিভাবে সিরাজ শহরের শহীদ দোরান এয়ারবেস থেকে উড়ে গিয়ে রাডারের চোখ এড়িয়ে কাতারের তাণ্ডব চালিয়ে এলো তেহরান? চলুন পারস্য উপসাগরের আকাশে লেখা এই মহাকাব্যিক অভিযানের নেপথ্যে কাহিনী উন্মোচন করা যাক। ফ্যান্টম অফ দ্য পার্সিয়ান গালফ, রাডার ফাঁকি দিয়ে নিখুঁত প্রবেশ। ইরানি এয়ারফোর্সের রণকৌশলবিদরা খুব ভালো করেই জানতেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ও রাডার নেটওয়ার্কের চোখ এড়ানো স্বাভাবিক উপায়ে অসম্ভব। তাই তারা বেছে নেন এক দুঃসাহসিক ও প্রথা ভাঙা পথ, অতি নিম্ন উচ্চতায় উড্ডয়ন। সিরাজের শহীদ দোরান ঘাঁটি থেকে টেক অফ করে ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধবিমান সমুদ্র ও ভূখণ্ডের একদম কোল ঘেঁষে উড্ডয়ন করে। তারা মার্কিন এয়ার ডিফেন্সের স্যাটেলাইট ও রাডার সিগন্যালকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। জটিল রুট অপারেশন। রুট সিলেক্ট করা হয়েছিল এমন এক জটিল চ্যানেল দিয়ে যেখানে মার্কিন নজরদারি ব্যবস্থার ব্লাইন্ড স্পটগুলো আগে থেকেই বিশ্লেষণ করে রাখা ছিল। আল উদেদ ঘাঁটির আমেরিকান রাডার যখন কিছু বুঝে ওঠার সুযোগ পেল, ততক্ষণে ইরানি সুখোই Su-24 মার্কিন কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ঠিক মাথার ওপর অবস্থান করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি, ইরানের জাতীয় বীরের অমর আত্মত্যাগ। এই ঐতিহাসিক ও দুঃসাহসিক মিশনের নেপথ্যে মূল রূপকার ও পাইলটদের একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি। আল উদেদ ঘাঁটির নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমা হামলা চালিয়ে শত্রুপক্ষের অবকাঠামো ধূলিসাৎ করার পর ফেরার পথে ঘটে সেই নাটকীয় ও ঐতিহাসিক মুহূর্ত। পারস্য উপসাগরের ওপর দিয়ে স্বদেশে আকাশে ফেরার পথে শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে আঘাতপ্রাপ্ত সুখোই বিমান দুটির দিকে। মাতৃভূমির সুরক্ষায় ককপিটেই প্রাণ উৎসর্গ করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সাম্প্রতিক ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তেহরান তাদের এই জাতীয় বীরের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইরান তাকে স্মরণ করছে এক অমর মহাকাব্যের নায়ক হিসেবে, যিনি আমেরিকান সাম্রাজ্যবাদের কেন্দ্রে আঘাত এনে প্রমাণ করেছেন ইরানি পাইলটদের সাহসিকতার সামনে পেন্টাগনের যে কোনো প্রযুক্তি তুচ্ছ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে গত 2 মার্চ পরিচালিত একটি বড় ধরনের সামরিক অভিযান চলাকালে ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি নিহত হন। মিশনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষকে এক কড়া সতর্কবার্তা পাঠায়। তবে পারস্য উপসাগরের ওপর দিয়ে ফেরার পথে বিমান দুটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে ইরানের অন্য পাইলটরা তাদের F-5 যুদ্ধবিমান নিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে আরও একটি সফল হামলা চালান।
এই পদক্ষেপগুলো ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি পাইলটদের সাহসিকতার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো বহিরাগত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার মতো সাহস ও দক্ষতা ইরানের সামরিক বাহিনীর রয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তারা পুনরায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের উপর কোনো হামলা হলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। কোনো দেশের সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্টকে হত্যা করে কি সেই দেশের সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জবাবটা হয়তো হ্যাঁ, কিন্তু পেন্টাগনের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক অতি গোপন সামরিক নকশাকে হাতিয়ার করেছে ইরান। রাশিয়ার সেই পুরনো থিওরিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে তেহরান আজ এমন এক মাথাহীন অদৃশ্য সেনা বা মোজাইক ডিফেন্স তৈরি করেছে, যার মূল কমান্ড সেন্টার বোমার আঘাতে উড়িয়ে দিলেও যুদ্ধের ময়দানে পাল্টা আঘাতের তীব্রতা এতটুকু কমবে না, বরং বহুগুণ বেড়ে যাবে। পেন্টাগন ইরানকে ছোঁয়া তো দূরের কথা, পূর্ণাঙ্গ যুদ্ধের নাম শুনলেই পিছু হচ্ছে। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই মাস্টার প্ল্যানের ভেতরে কি আছে? 2003 সালের ইরাক যুদ্ধ তেহরানের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দেয়ালে বাঁধানো একটি মোজাইক নকশার কথা ভাবুন। এর একটি টাইলস ভেঙে গুঁড়িয়ে গেলেও যেমন মূল ছবিটার অস্তিত্ব নষ্ট হয় না, ইরানের সেনা কাঠামো ঠিক একইভাবে গড়ে তোলা। কিন্তু কেন এমন জটিল নকশা তৈরি করতে বাধ্য হলো তেহরান? 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দাম হোসেনের শক্তিশালী ইরাক সরকারের পতন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তেহরানের সমরবীর্য উপলব্ধি করেন, একক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ওপর নির্ভরশীল যে কোনো প্রচলিত বাহিনী আমেরিকার অত্যাধুনিক ট্র্যাকিং ও বোমারু বিমানের সামনে কয়েক সপ্তাহ টিকবে না। সাদ্দামের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরান সিদ্ধান্ত নেয় তারা আর কোনো হৃৎপিণ্ড রাখবে না যা এক আঘাতে স্তব্ধ করে দেওয়া যায়। 31টি স্বায়ত্তশাসিত জোন, এক বিশাল মাথাহীন সেনাবাহিনী। সোভিয়েত ইউনিয়নের বিকেন্দ্রীভূত যুদ্ধকৌশলকে ঢেলে সাজিয়ে ইরান পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রাদেশিক সামরিক জোনে ভাগ করে ফেলে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি জোনে রয়েছে আলাদা আলাদা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইউনিট, বাসিজ আধা সামরিক বাহিনী এবং নিজেদের গোপন অস্ত্রাগার। 4 ধাপের বিকল্প নেতৃত্ব। তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হলেও বা যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেলেও এই 31টি প্রদেশের স্থানীয় কমান্ডারদের কাছে আগাম নির্দেশনা দেওয়া আছে। এমনকি কোনো কমান্ডারের মৃত্যু হলে লড়াই যেন না থামে, সেজন্য আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি নির্দিষ্ট করে রাখা হয়েছে। স্বয়ংক্রিয় সামরিক ক্ষমতা। কোনো কেন্দ্র থেকে সিগন্যাল পাওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক জোনগুলো নিজস্ব উপায়ে স্বাধীনভাবে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সস্তার প্রযুক্তি। পেন্টাগনের আসল মাথা ব্যথা, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব শত শত কোটি ডলার খরচ করে বিশাল যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী বানায়, কিন্তু ইরান এই ফাঁদে পা দেয়নি। মোজাইক ডিফেন্সের মূল দর্শনই হলো কম খরচে শত্রুকে বছরের পর বছর ধরে মশার মতো কামড়ে ক্লান্ত করে দেয়া। ইরানের দুর্গম পাহাড়ের খাজে কিংবা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে সস্তার শাহী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষিপ্রগতির ড্রোন স্পিডবোট। যখনই কোনো শত্রু পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করবে, 31টি ভিন্ন ভিন্ন জোন থেকে একযোগে শুরু হবে ড্রোনের ঝাঁক ও মিসাইলের বৃষ্টি। বিশাল অঙ্কের খরচে তৈরি প্যাট্রিয়ট বা আয়রন ডোম এই অবিরাম কম খরচের ড্রোন আর মিসাইল ঠেকিয়ে নিজেদের ভান্ডার খালি করতে বাধ্য হচ্ছে। মোজাইক ডিফেন্স ইরানকে পেন্টাগন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলার হাত থেকে দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে তৈরি হয়েছে এক চরম ভয়ঙ্কর বাস্তবতা। সমরবিদদের মতে এই সিস্টেমের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো একে একবার সক্রিয় বা চালু করে দিলে চাইলেও আর সহজে বন্ধ করা যায় না। গভীর রাত, পারস্য উপসাগরের ওপর কুয়াশার চাদর। ঠিক তখনই রাডারের পর্দায় ভেসে উঠল একের পর এক ক্লিপ। এগুলো কোনো মার্কিন স্টেলথ ফাইটার নয় কিংবা ইসরায়েলি বম্বারও নয়। এগুলো বেইজিং থেকে উড়ে আসা বিশাল আকারের সামরিক কার্গো বিমান, যা নীরবে নেমে আসছে তেহরানের রানওয়েতে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল 6 মাসের টানা বোমা বর্ষণে ইরানকে বোধহয় নিঃশেষ করে দেওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প টিভিতে এসে গর্জন করে বলছেন, ওদের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, ওরা শেষ। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা হলো পেন্টাগনের $1000 কোটি যুদ্ধযন্ত্র আজ পারস্যের মরুভূমিতে এসে পুরোপুরি আছাড় খেয়েছে। আর রিংয়ের ভেতরে নায়ক হিসেবে দাঁড়িয়ে আছে একটাই দেশ, ইরান। ফাইল নম্বর 1, চীনের গোপন ছাতা এবং আকাশসীমার নতুন সমীকরণ।
জোর গুঞ্জন বেইজিং নাকি সোজাসুজি ময়দানে নেমে পড়েছে। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের গোয়েন্দা তথ্য বলছে অন্তত 16টি ভারী চীনা সামরিক বিমান মালামাল খালাস করেছে তেহরানে। রয়টার্সের ফাঁস হওয়া চুক্তিপত্র বলছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের বিনিময়ে চীনের তৈরি অত্যাধুনিক QW-12 এবং FN-16 ঘাট থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এখন ইরানি যোদ্ধাদের হাতে। আমেরিকান ও ইসরায়েলি বিমান হামলায় যেসব দূরপাল্লার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, চীনের এই ম্যানপ্যাডস প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে এক নিমিষে নতুন জীবন দিয়েছে তেহরান। এখন মার্কিন পাইলটরা নিচু দিয়ে উঠতে গেলেই প্রতিটি পাহাড়ের খাঁজ থেকে চেপে বসছে চীনা প্রযুক্তির নিখুঁত মৃত্যু ফাঁদ। ফাইল নম্বর 2, পেন্টাগনের খালি ডেপো এবং হরমুজের ফাঁদ। যুদ্ধের বয়স 6 মাস। আমেরিকা কতটুকু জিতেছে? নিউ ইয়র্ক টাইমসের এক কড়া বিশ্লেষণে থরে থরে সাজানো আছে পেন্টাগনের করুণ বাস্তবতা। অস্ত্রাগারের শূন্যতা। দিনের পর দিন মিসাইল চালাতে গিয়ে আমেরিকার নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের স্টক তলানিতে ঠেকেছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ইরানকে মারতে গিয়ে মার্কিন সেনাদল নিজেরাই খালি হাতে দাঁড়িয়ে আছে। হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ। মার্কিন যুদ্ধজাহাজগুলো টহল দিচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের আসল চাবি ইরানের পকেটে। ওমানের সঙ্গে টেবিলে বসে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর উত্তরের রুটে একক রাজত্ব থাকবে তেহরানের। আর যে কোনো জাহাজ গেলে গুনতে হবে আবশ্যিক ট্যাক্স। বিশ্বের তেলের ধমনী এখন খাঁটি পার্সিয়ান কবজায়। ফাইল নম্বর 3, ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতার মৃত্যু। আজ শুধু শত্রুরা নয়, আমেরিকান মিত্ররাই হোয়াইট হাউসের হাত ছেড়ে দিতে প্রস্তুত। চ্যাথাম হাউসের সাবেক প্রধান রবিন নিবলেটের একটি উক্তি পুরো পশ্চিমাদের গায়ে চাবুকের মতো পড়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক চরম ঐতিহাসিক অপমান। বিশ্ব এখন বুঝে গেছে আমেরিকার ওপর ভরসা করা জীবনের সবচেয়ে বড় ভুল। ট্রাম্পের অস্থিতিশীল নীতি কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুকুম, কখনো ন্যাটো ভেঙে দেওয়ার হুমকি, আবার কখনো রিয়াদ তেহরান আলোচনার মাঝপথে হুট করে শর্ত বদলে ফেলা আমেরিকার বিশ্বস্ততা ভেঙে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজ দেখিয়েছেন আসল ছবিটা। সৌদি আরবের মতো চরম মার্কিন অনুগত দেশগুলোও এখন বুঝতে পেরেছে আমেরিকার ছত্রছায়ায় থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই তারা তড়িঘড়ি করে তেহরানের সঙ্গে গোপন বৈঠক সারছে আর হাত বাড়াচ্ছে বেইজিং ও মস্কোর দিকে। দ্য ফাইনাল জাজমেন্ট। ভিয়েতনাম থেকে তেহরান। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ভিয়েতনামের জঙ্গল, ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যেভাবে মার্কিন সাম্রাজ্যের অহংকার ঘুমিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে পারস্য উপসাগরের নীল জলরাশি আজ পেন্টাগনের কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ
ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরো বড় কারণ রয়েছে অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। চীন কি গোপনে ইরানকে আবারও শক্তিশালী করে তুলছে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তত 16টি চীনা সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে যুদ্ধ শুরুর পর ইরানে চীনের সবচেয়ে বড় সামরিক সরবরাহ অভিযান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে চীনের সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করছে এবং সেখানে বিভিন্ন সরঞ্জাম নামানো হচ্ছে। যদিও এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং চীন সরকারও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তবুও বিশ্লেষকদের মতে, যদি এসব রিপোর্ট সত্যি হয়, তাহলে এটি ইরানের প্রতি চীনের সমর্থনে বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে রয়টার্স জানিয়েছিল ইরান খুব শিগগিরই চীন থেকে কয়েকশো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে পারে। এই চুক্তির মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে QW-12 এবং FN-16 মিসাইল থাকতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছিল, বিশেষ করে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে না পারায়। তাই এই নতুন সরঞ্জামগুলো সেই ঘাটতি পূরণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এই ধরনের রিপোর্ট বাস্তবতার সঙ্গে মেলে না এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে ভূমিকা রাখে বলেও তারা দাবি করেছে। অন্যদিকে কয়েক মাসের যুদ্ধের পর ইরান এখন পুনরায় নিজেদের শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল, ড্রোন ও প্রতিরক্ষা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই যুদ্ধ এখন 6 মাসে গড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ তৈরি করছে। ওয়াশিংটনের মিত্ররাও এখন প্রশ্ন তুলছে এই যুদ্ধের উদ্দেশ্যগুলো আদৌ পূরণ হচ্ছে কিনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে কার্যকর ফলাফলে রূপ দিতে ব্যর্থ হচ্ছে, যা রাশিয়া ও চীনের মতো দেশগুলোর জন্য সুযোগ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারও কমে আসছে, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের মজুদ কমে যাওয়া ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রভাবিত হতে পারে। যদিও ইরানের সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়েছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি। তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও এখনও সক্রিয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর প্রভাব ধরে রেখেছে। এই প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এখানে ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইরানের মিসাইল ও ড্রোন এখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইউরোপীয় মিত্ররাও যুক্তরাষ্ট্রের নীতির ওপর আস্থা হারাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। তারা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও নজর দিচ্ছে, পাশাপাশি ইউরোপ, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে।
আকাশে ওরা ছিল অদৃশ্য শিকারী, সেই শিকারী শিকার। $30 মিলিয়ন প্রযুক্তি, পেন্টাগনের গর্ব, যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার MQ-9 রিপার। হরমুজ প্রণালীর ওপরে টহল দিচ্ছিল একটি রিপার। উচ্চতা, গতি, প্রযুক্তি সব দিক থেকেই প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটি নিখুঁতভাবে লক করে ফেলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট। এরপর এক ঝলক আগুন, আর তারপর ধ্বংসস্তূপ। যেন আকাশ থেকে ছিটকে পড়া এক দানব মুহূর্তেই মাটিতে মিশে গেল। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অদৃশ্য যুদ্ধের দৃশ্যপট এখন নাটকীয়ভাবে বদলে গেছে। যে রিপার ড্রোন একসময় আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়ার আকাশে আধিপত্য দেখিয়েছে, সেই ড্রোনই এখন ইরানের আকাশে বারবার ভূপাতিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের হিসেবে মার্কিন বহরের প্রায় 20% রিপার ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। শুধু সংখ্যায় নয়, অর্থনীতিতেও এটি এক বিশাল ধাক্কা। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি। প্রশ্ন সেখানে, কিভাবে সম্ভব হলো এটা? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান থেমে থাকেনি। তারা গড়ে তুলেছে নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যা শুধু আকাশ নজরদারি নয়, বরং শত্রুর প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করতে সক্ষম। হরমুজ প্রণালী, বন্দর আব্বাস এবং পারস্য উপসাগরের বিস্তৃত অঞ্চলে ইরান মোতায়েন করেছে অত্যাধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাইয়াদ 3G কিংবা 358 লাইটেনিং ইন্টারসেপ্টর, এই নামগুলো এখন শুধু অস্ত্র নয়, বরং এক একটা দুঃস্বপ্ন। এগুলো ড্রোনের তাপীয় ও রেডিও সিগন্যাল শনাক্ত করে মুহূর্তেই লক করতে পারে। পাইলট বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্র ছুটে আসে এবং খেলা শেষ। কিন্তু ইরানের আসল শক্তি শুধু মিসাইল নয়, তাদের ইলেকট্রনিক যুদ্ধ। MQ-9 রিপার পরিচালিত হয় স্যাটেলাইট ও জিপিএস এর মাধ্যমে, অর্থাৎ এর চোখ এবং মস্তিষ্ক আসলে দূরে বসে থাকা অপারেটরের নিয়ন্ত্রণে। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানে ইরান। ইরানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো ড্রোনের সিগন্যাল জ্যাম করে দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ড্রোনটি কার্যত অন্ধ হয়ে পড়ে, দিক হারায়, নিয়ন্ত্রণ হারায় এবং শেষ পর্যন্ত হয় ভূপাতিত হয়, নয়তো শত্রুপক্ষের হাতে পড়ে যায়। একে অনেক বিশেষজ্ঞ বলছেন ডিজিটাল অ্যাম্বুশ, যেখানে গুলি ছোড়ার আগেই শত্রুকে নিস্তেজ করে দেওয়া হয়। কিন্তু ইরান শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেনি, তারা আক্রমণেও দেখিয়েছে একই কৌশলী দক্ষতা। অপারেশন নাসির 2 এই অভিযানে ইরান সরাসরি টার্গেট করেছে মার্কিন ঘাঁটিগুলোকে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে চালানো সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে একসাথে 8টি নতুন MQ-9 রিপার ড্রোন। এগুলো আকাশে ওঠার আগেই শেষ, রানওয়ে আর হ্যাঙ্গারেই পঙ্গু হয়ে গেছে মার্কিন শক্তি। এটাই ইরানের নতুন যুদ্ধ কৌশল, শত্রুকে আকাশে উঠতেই দিও না। এই ধারাবাহিক আঘাতে এখন বিপাকে পড়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের হাতে সচল রিপার ড্রোনের সংখ্যা নেমে এসেছে প্রায় 135-এ, যা তাদের অপারেশনাল সীমার নিচে। এমনকি মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করছেন এই ক্ষতি দ্রুত পূরণ করা সহজ নয়। রিপার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স ইতিমধ্যে এই মডেলের প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে। হাতে আছে মাত্র কয়েকটি ফ্রেম। নতুন করে দ্রুত উৎপাদন শুরু করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে যুদ্ধক্ষেত্রে যে প্রযুক্তির ওপর এতদিন ভরসা করতে যুক্তরাষ্ট্র, সেটিই এখন হয়ে উঠেছে দুর্বলতা। ইরান দেখিয়ে দিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক, তার বিরুদ্ধে দাঁড়ানোর পথ খুঁজে পাওয়া অসম্ভব নয়। সঠিক কৌশল, স্থানীয় জ্ঞান এবং আত্মনির্ভরতা থাকলে অজেয় বলেও কিছু থাকে না।